পৈতপরে পাণ্ডব পৈতপরে থুয়ানি লক্ষ্মীর কন্যা জন্মাইল পৈতপুরি হয়ে বাপিনে না কোলে কাকে মাই ধেস্ত ভুইমস্ত পইরে গুসাই কাকে দিছ মন কতকালে 16 ধারি কাকি নিয়ে বিষের হারি জামপাতা উত্তর দেশ বিষ ধরে নাম দেয় হাল্লাদ দেয় কাটছি ক্রোধ দেয় কাটছি কয় বিষ ভয়ঙ্কর মনসুর কয় জয় জিকার। এই যে এখনো এখানে স্পট আছে, এই যে এখানে কালা একটা স্পট দেখা যায়। হ্যাঁ, এখানে সাপের দাঁত ঢুকেছিল এবং দাঁত ভেঙেও ছিল। কি সাপ ভাই? দাঁড়াস। দীর্ঘ 10 বছর ধরে সাপ উদ্ধার ও মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে যাচ্ছেন ফরিদপুরের নিভৃত এক গ্রামের সাহসী যুবক আরিফ। কখনো দিনের বেলায় আবার কখনো গভীর রাতে মানুষের ফোন পেলেই ছুটে যান বিষধর সাপ উদ্ধার করতে। আপন ভাইকে সাপের কামড়ে হারানোর পর সংকল্পবদ্ধ হন নিজেই সাপের বিষ নামানো শিখবেন। সাপ উদ্ধার করা শিখতে গিয়ে নিজেও কয়েকবার আক্রান্ত হয়েছেন বিষধর সাপের ছোবলে। এখনো গ্রামের অসচেতন মানুষ সাপে কামড় দিলে ওঝার কাছে যান। কোনোভাবেই যখন গ্রামবাসীকে বোঝাতে পারছিলেন না, একদিন বিষধর কোকড়া সাপ দ্বারা আক্রান্ত হলে নিজেই ওঝার কাছে গিয়ে পরীক্ষা করেন এসবের সবই ভুয়া, সবই বাটপাড়ি। আরিফের বাড়ি ফরিদপুর জেলার সদরপুর উপজেলার আকটের চরে। প্রতি মাসে প্রায় 15 থেকে 20টি সাপ উদ্ধার করেন তিনি। পেশায় টাইলস মিস্ত্রি হলেও মানুষের বিপদে নিজের কাজ ফেলেই চলে যান বিষধর সাপ উদ্ধার করতে। আমি এর আগে যখন আকটের চরে এসেছিলাম, সেদিন ঘটনাচক্রে আরিফ ভাইয়ের সাপ উদ্ধার করা দেখি এবং তার কাছ থেকে নানা অজানা বিষয় জেনে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। ধীরে ধীরে তার সাথে আমার যোগাযোগ বাড়ার পাশাপাশি সম্পর্কও বেড়েছে, তাই আজ অনেক বেশি খোলামেলা প্রশ্ন করার সুযোগ রয়েছে। আকটের চর থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, অনেক দিন ধরে আপনারা জানতে চেয়েছিলেন যে আরিফ ভাই সাপ ধরেন, সে সাপ কিভাবে ধরেন, সাপ নিয়ে নানা ধরনের যে আপনাদের মধ্যে প্রশ্ন ছিল, সে সমস্ত প্রশ্নের উত্তর দিতে আজ আমি আবারও আরিফ ভাইয়ের বাড়িতে হাজির হয়েছি। তিনি এই মুহূর্তে অনেকগুলো সাপ উদ্ধার করে তার কাছে রেখেছেন। এগুলো খুব দ্রুতই অবমুক্ত করবেন, কিন্তু এই সময় এসে তিনি বললেন যে আমার কাছে অনেকগুলো সাপ আছে, আপনি আসুন। আমি তার ডাকে সাড়া দিয়ে এসেছি। আমার সাথে আছেন চরভদ্রসনের যিনি উপজেলা সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান ভাই, এবং আমি যখনই চরভদ্রসনে আসি সবসময় আমার সাথে যিনি থাকেন আমার অত্যন্ত গুরুজন শ্রদ্ধাভাজন গামছা কাজল ভাই থাকেন, এবং এখন থেকে যে আমার সাথে নতুন করে যুক্ত হলো আমার যে ভাগ্নে তামিমও কিন্তু আজ আমার সাথে আছে। আমরা সাপ দেখব। এবং তামিম, এর আগে কখনো অনেক সাপ একবারে দেখছো? না। তোমার যত আগ্রহ আছে, তোমার সমস্ত আগ্রহ আজকে এখানে শেষ হবে, তুমি সবকিছু জানতে পারবে। চলো। আরিফ ভাই, জি ভাই। কত বছর হলো সাপ উদ্ধার করছেন? 2016 সাল থেকে। আচ্ছা, তাহলে 10 বছর। 16-26 10 বছর হলো। মাসে কি পরিমাণ উদ্ধার করা লাগে বলতে দেখা গেছে কোনো মাসে 5টাও হয়, কোনো মাসে 10টাও হয়, আবার বেশিও হয়। আচ্ছা, তারপরে আমার মেন পেশা তো আর সাপ উদ্ধার করে না। আজকেও 2 জায়গা থেকে কল আসছে, যাইতে পারি না আমার কাজের চাপে। আচ্ছা, আপনি না গেলে তো সে সাপগুলো মেরে ফেলে মানুষ, তাই না? কেউ কেউ মেরে ফেলে, কেউ পালাই চলে যায়। অধিকাংশের ক্ষেত্রে কি হয়? অধিকাংশের ক্ষেত্রে মারাই পড়ে বেশি, তাই না? এর মধ্যে এর কি কোনো ড্রাই বাইট আছে ভাই, নাকি সবই বিষয়? ড্রাই বাইট আছে। রাসেস বাইফের ড্রাই বাইট করে? সেটা হচ্ছে আপনার ওর আয়ত্তর এরিয়ার মধ্যে থাকলে ড্রাই বাইট হয় না। অনেকটা আছে কোনো রকম সেল্লায় চলে আসে, ওর নাগর পায়ে সারে না, কে পায়ে সারে না, সেটা ড্রাই বাইট হয়ে যায়। আচ্ছা আচ্ছা। দেখা গেছে আমি যদি এখান থেকে ওর 1 হাত এরিয়ার মধ্যে যাইতেছি, ওই 1 হাতের মধ্যেও ড্রাই বাইট করতে পারে। ওখান থেকে দেখা গেছে 2 সুতা সরে গেছি, ওই বাইটটা ঠিক মতো লাগে নাই, থাপাতে ধরতে পারে নাই, কোনো রকম উপরে হালকা চামড়ার সাথে লাগছে। আপনার যে সেফটি বুট, এর উপরে হিট করতে পারে না? হ্যাঁ পারে। কত দূরে? এই সেফটির উপর দিয়ে এটাতে কামড় দিলে আমার হাসপাতালে যাইতে হবে, সেফটিতে ঠেকাবে না। ঠেকাবে না? আর এমনি নর্মালি সেফটি ইসের উপর কামড় দেয়, সেফটি জুতার উপর দিয়ে? এই ধরনের সেফটি আমাদের দেশে যা পাওয়া যায় এগুলো কোনো কাজ করবে না রাসেল ভাইপারের ক্ষেত্রে। এগুলোর ক্ষেত্রে কাজ করবে যে গুকরা সাপ, এটা। আচ্ছা আচ্ছা, রাসেল ভাইপারে এই জুতাও কোনো কাজে লাগে না।
বুঝতে পারছি। ওর দাঁতটা তো অনেক বড়, এই জুতা ছিদ্র করে মাংসে লাগবে। ধরলেন কোন জায়গা থেকে ভাই? এটা পিয়াজখালী বাজারের পাশে খাইগো গ্রাম, হ্যাঁ, ওর নাম হয়েছে শাওন খা, ওদের বাড়ি থেকে। বাড়িতে ছিল? বাড়িতে মানে দুয়ারের মধ্যে ওর মা খড়ি পালা দিয়ে রাখছে, হ্যাঁ, সেই খড়ি হয়েছে সরাইতেছে, সরাইতে সরাইতে ওর মার হাতে বাজছে, কি যেন ঠান্ডা লাগলো, নরম লাগলো। তো এর মধ্যে মানে খড়ির কালার আর সাপের কালার সেম সেম কালার, ঠিক পায়ে হয় নাই। পরে উঙ্গি দিয়ে দেখে সাপ, তখন তো ছিলেবেলে চিক করে পারে ওর মা ফোন করছে ছেলেরে, পরে ওই শাওন খাবার আমাকে ফোন করছে যে ভাই আমার বাড়িতে এমন এমন ঘটনা। তারপরে আরেকজন আছে আমাদের চাচা হয় জায়গায়, সুরাফ খা, সুরাফ খা কাকাকে ফোন দিল যে বাইসতে তাড়াতাড়ি আয়, এমন এমন অবস্থা। এটার বয়স কেমন হবে? এটার বয়স মোটামুটি বছর চারিক হবে। 4 বছর না? আর এই সাপ কি ছেলে না মেয়ে এটা বুঝেন কিভাবে? এটা কি নারী না পুরুষ? এটা হচ্ছে পুরুষ। পুরুষ সাপ না? নারী আর পুরুষের এর ভিতরে একটু কালার ডিফারেন্স আছে। ডিফারেন্স আছে। নারী সাপ বেশি আক্রমণাত্মক না পুরুষ? আক্রমণ একরকমই। একরকম না? এর কি বিষের ক্ষেত্রে নারী পুরুষ কোনো কিছু আলাদা না, না, ই না। করে? না, ভ্যারি করে না। এটা আপনার উদ্ধার করতে কেমন সময় লাগলো আরিফ ভাই? আমার সাপ চোখে যখন দেখা যায় তখন হ্যাঁ। উদ্ধার করতে সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট। আচ্ছা, এর আগে আমার আর যদি দেখা গেছে এখানে অনেক খড়ি জঙ্গল, সেই ক্ষেত্রে আধা ঘন্টা 1 ঘন্টা লাগে। দেখা যাচ্ছে একটা খড়ির নিচে ঘরের মধ্যে লুকাই রয়েছে, ওখান থেকে অনেক বস্তা টস্তা খড়ি এই যে সাপ উদ্ধার করেন কেউ কি কোনো সম্মানই দেয় না? দেয়, অনেকে দেয় অনেকে দেয় না। আবার অনেক বাড়িতে যায়, আমারও দিয়ে আসা লাগে বাড়ির কেমন? পরিস্থিতি বুঝে। কেমন সেটা? দেখলাম এই বাড়িতে আমাকে দেওয়ার মতো সামর্থ্য নাই, উল্টা ফেলে আমি তারে চা পান খাবার 200 দিয়ে আসলাম। আমি আর চা নিমো কই থেকে। কালকে রাত্রে একটা হয়েছে উদ্ধার, হ্যাঁ। উনি 500 টাকা দিছে। পরশু দিনকে রাত্রে একটা উদ্ধার হয়েছে, উনি 200 টাকা দিছে। তার আগের দিন গত শনিবার রাত্রে একটা উদ্ধার হয়েছে, ওখান থেকেও 200 টাকা দিছে। এই রে বাবা, কত মানে জাম! এই 200 কতটুকু এবার এটা জাম্প করতে পারে কত দূর? ওই এখান থেকে বাইরে পর্যন্ত প্রায় চলে যাবে। এই যে 200 টাকা দিছে, 500 টাকা দিছে, হ্যাঁ। এটা কিন্তু আমার গাড়ি ভাড়া বাবদ দেওয়া হয়েছে। এই সাপ ধরে আসলাম যখন আমার এরকম বন্ধু ভাই এরা পাড়া প্রতিবেশী বোন মারা গেল, হ্যাঁ, তখন থেকেই জাগলো যে আমি সাপের বিষ নামানো শিখবো আগে, হ্যাঁ, মানুষকে উপকার করব। তখন বিষ নামানো মন্ত্র অনেকগুলো শিখলাম। তখন দেখলাম এই মন্ত্রে কোনো কাজ হয় না। মন্ত্র এখানে কাজ হয় না। মন্ত্র দিয়ে একটা পারেন? হ্যাঁ পারি। একটু শোনান তো দেখি। আচ্ছা শোনাচ্ছি। এরপরে মন্ত্রে যখন এই বিষ নামানো সম্ভব হয় না, হ্যাঁ, তখন এই ইয়া করলাম যে কিভাবে এখন সাপ মানুষের বাড়ি থেকে ধরে উদ্ধার করা যায়, সচেতন করা যায়। হ্যাঁ, তখন থেকে সাপ উদ্ধার শিখলাম একা একাই। আমার ব্যক্তিগতভাবে এই সাপ ধরার লাইনের আমার কোনো উস্তাদ নাই। আচ্ছা। আমি কেউর কাছে যে 5 দিন থেকে শিখি নেই কোন কৌশলে ধরবো, কোন ইয়া ধরবো। আমার মানে নিজের জ্ঞান অভিজ্ঞতা থেকে শুরু করছি, মানে শুধুমাত্র একদম নিজের অভিজ্ঞতা নিজের থেকে। অভিজ্ঞতায়। আপনি কখনো আক্রান্ত হন নাই? হ্যাঁ হয়েছি, কি সাপের দ্বারা আক্রান্ত হলেন আপনি? গুকরা সাপের। পর সেক্ষেত্রে আপনি কিভাবে, আপনার কি মন্ত্রই কাজ করছিল? সেই ক্ষেত্রে আমার নিজের জীবন ঝুঁকিতে রাখে 2 জন ওজার কাছে গিয়ে বিষ নামাইছি, হ্যাঁ, নামে নাই। হ্যাঁ, এখন আমি যে সচেতনমূলক মানুষকে বলে থাকি যে সাপে কামড়াইলে কেউ ওঝার কাছে যাবেন না, হাসপাতালে যাবেন, তো সেই ক্ষেত্রে আমাকে যখন কুকরা সাপে কামড় দিছে, তখন আমি চিন্তা করলাম তাহলে এবার আমার নিজের জীবন দেয়া টেস্ট হোক। যখন এ নামলো না, তখন ওই কামড় খাওয়ার পরে কাজল ভাইকে ফোন দিছি যে ভাই আমার কিন্তু এরকম এরকম অবস্থা। পরে শেষে ওঝার কাছ থেকে আইসা ভাই আমাকে বললো যে তোমার কি ঘুম আসেনি, চোখের পাতা বন্ধ হয়ে যায়নি, গলা শুকায় যায়নি, এরকম সিমটম আছে কিনা? বললাম হ্যাঁ আছে। বললো তাহলে তুমি গাড়ি চালাবে না, অন্য ভালো একটা গাড়ি নিয়ে তুমি যত দ্রুত সম্ভব সর্বদর্শন হাসপাতালে চলে আসো। তো ওখানে আমি যাওয়ার আগে কাজল ভাই হাসপাতালে যায়, ডাক্তার ইঞ্জেকশন ভ্যাকসিন যা যা লাগবে সম্পূর্ণ কোর্স কমপ্লিট রেডি করে রাখছে। আমি যাওয়া মাত্র বেডে শোয়ে ইঞ্জেকশন মারা শুরু করছে। আপনার জীবন তো যত দূর আমি জানি অনেক ঝুঁকিতে পড়ছিল, তাই না? এই যে এখনো এখানে স্পট আছে, এই যে এখানে কালা একটা স্পট দেখা যায়, হ্যাঁ। এখানে সাপের দাঁত ঢুকেছিল এবং দাঁত ভেঙেও ছিল। ও, সেখান থেকে দেখেন আমার এই অ্যাঙ্গল আর এই অ্যাঙ্গল একরকম না, এখানে দেখতে এখানে গ্যাপ হয়ে আছে, দর দর। হ্যাঁ, হ্যাঁ, কালার চেঞ্জ আছে, হ্যাঁ, এটা কালো এটা সাদা, শক্ত হয়ে আছে এখনো। এখানে ঘাও হয়ে ফুলে গেছিল এই পর্যন্ত পুরোটা সাপের কামড়ে। হ্যাঁ সাপের কামড়, এখানে পচা লাগিয়ে গেছিল। বুঝতে পারছি। নর্মালি যখন সাপে কামড় দেয় তখন কি ওদের দাঁত ভেঙে থাকে? অনেকটা থাকে অনেকটা থাকে না, থাকে না? যেটা মজবুত করে ধরতে পারে সেটা থেকে যায়, দাঁত ভেঙে থাকে যাবে, এই তো? আর হালকা লাগলে ভেঙে থাকে না। তাহলে এই যে আপনি বলতেছেন ওঝার কাছে আপনি গেলেন,
নিজের জীবনের ঝুঁকি নিয়ে আপনি নিজেই পরীক্ষা দিলেন, সেক্ষেত্রে আসলে কি ওঝারা কিছু করতে পারে না? ওঝারা করতে পারে হচ্ছে আপনার আমাদের দেশে যে সাপগুলো আছে মোটামুটি 96 প্রকার সাপ আছে, এর মধ্যে 4-5 প্রকার সাপ বিষধর। হ্যাঁ, ওই সাপে যদি আপনার কামড় দিয়ে বিষ প্রয়োগ করে ওঝা দেওয়া সম্ভব। আর বাকি যে 92 বা 91 প্রকার সাপ আছে নির্বিষ, ওইগুলাতে কামড় দিলে ওঝার কাছে গেলে ভালো হয়। এর কারণ আমরা জন্মের পর থেকে সবাই জানি সাপে কামড় দিলে বিষ নামাইতে হয়, বিষ না নামাইলে তো আমরা বাঁচবো না। এই যে একটা ভয়ের আতঙ্কে কাজ করে, এই আতঙ্কর বিষটা ওঝার কাছে গেলে বাইর হয়, যখন 2-4 ফোঁটা কালো রক্ত বাইর করে দেখায়, এটা দেখলে এই যে কামড় খায় তার হার্টবিট ভালো হয়ে যায়, মনের আতঙ্ক দূর হয়ে যায় ওই কালো রক্তটা দেখলে। মানে ওঝারা কিভাবে টিকে আছে যদি সাপে মন্ত্র দিয়ে বিষ না নামে? ওঝারা ঠিকই আছে। এই যে আমি যে কথাগুলো প্রচার করতেছি এই কথাগুলো তো সবাই এখনো জানে না। হ্যাঁ, বলে দ্বারা সে পেঁয়াজ দিয়ে হাড় ভেঙে ফেলায়, অসম্ভব। এর মধ্যে বাইম মাছের কাঁটার মতো চিকন চিকন কাঁটা আছে। আচ্ছা, এই কাঁটা দিয়ে এরকম মোটা একটা হাড় ভাঙা অসম্ভব। বলে নাভিতে কাঁটা আছে, সেটা কিচ্ছু নাই, আমি আজও পর্যন্ত পাইনি। এর কামড় নিয়ে অনেক ভিডিওতে দেখাইছি যে ওঝারা বিষ নামায় এই ধরনের সাপের, যার বিষ নাই। যখন এই সাপটা এখানে কাউকে কামড় দিবে দৌড়ে ওঝার কাছে চলে যাবে, তখন ওঝা এই সুযোগটাই ব্যবহার করবে। রুগী একটা আইছে, ওর বাইন্দে ঠাইন্দে মন্ত্র 2-4-20টা পইরা পাউদা ঝাইরা সুইদা টেরা করে যখন রক্ত বাইর করে দিবে, ওই রক্তটা দেখলে মনের আতঙ্ক শেষ। এই যে আমার বিষ আপনি বেরিয়েছে। বলছিলেন যে আপনি মন্ত্র শিখছিলেন, একটা মন্ত্র শোনান তো আমাদেরকে। অমর্ত্য কুণ্ডলী বীজ জলে থলে বাস ধর্মের দোহাই বিষ কোথায় চলে যাস, থাকবিস আমার অঞ্চলে ফিরে, থাকবিস আমার ঘরে পরে, থাকবিস আমার ডোরে পরে, যৌবত না আসি আমি গুরু গোসাই মান্য, যদি বিশ শিষ্য সাইরেও জান যাস দোহাই তোর অব্যাহত কুমার পদ্মার মাথা কাছ। এটা এই মন্ত্রটা হয়েছে আপনার যখন এখান থেকে কাউকে কামড় দিব, আপনার ওঝা আছে সর্বদ্রসন, ওনারাকে ফোন দিল যে ভাই আমার তো সাপে কামড় দিয়েছে, তখন উনি ওখানে বসে বসে এই মন্ত্রটা পড়ে এরকম একটা গামছা আসলে গিট দিয়ে ওনার কোমরে এমনি বাইন্ধে রাখবো। রাখার পরে বলবো যে তোমার বিষ যেখানে আছে সেখানেই থাকবে, আর বিষ উপরে উঠবে না। গেল ওইটা। এরপরে যাওয়ার পরে পায়ে দড়ি বাঁধবে, নাহলে হাতে দড়ি বাঁধবে, এখানে দড়ি একজনে টানবে আর ওঝা আবার মন্ত্র শুরু করবে। সেটা মন্ত্রটাকে জানেন? আগ দুয়ারে ডালিম গাছটি পাঁচ দুয়ারে আগা, তাহার উপরে বসে ডাকে দারুণ কাকা, কাকাই বলে কাকিরা রাগ রাগিরা, বাপের জিউরাই যায় শাহ, এই কথা শুনিয়ে দেবী জিব্বাই কামড় খায়, মহাদেবের ঠাপে বিষ ঘাও মুখে যা বিষ নালে সাইবানম জালে ওর বিষ মন গুলো প্রহিত না পারে বিষ মা পদ্মা তুলো। গেল একটা। আচ্ছা, পৈতপরে পাণ্ডব পৈতপরে থুয়ানি লক্ষ্মীর কন্যা জন্মাইলো পৈতপুরি হয়ে, বাপে না কোলে কাকে মায় ধেস্ত ভুইমস্ত পইরে গুসাই কাকে দিছ মন কত গেলে 16 ঝাড়ি কাকি নিয়ে বিষের হাড়ি, জামপাতা উত্তর দেশ বিষ ধরে নাম দেশ আল্লাহ দে কাটছি ক্রোধ দে কাটছি কয় বিষ ভয়ঙ্কর মনসুর কয় জয় জিকার। আচ্ছা, এই সব মন্ত্র হচ্ছে মানে কার্যত অর্থে খুব মানে দেখা গেল যে হিন্দু কিছু দেবদেবীর নাম নিল, কিন্তু কোনো কাজের না, বা এটা হিন্দু শাস্ত্রেরও কোনো বই খাতার কোনো ই না, মন মতো ইচ্ছা মতো বানানো মন্ত্র। হ্যাঁ, মানুষের সামনে একটু শোনালো, মনে হলো যে বিশাল কিছু, এমন কিছু ঝড়ে বগমরে ফকিরের কেরামতি পারে এরকম। আচ্ছা, এই সাপ কি আমি নিতে পারবো? হ্যাঁ, নিতে পারবেন। আপনি গলায় নিয়ে দেখেন তো দেখি, আমি সেই হিসেবে। এই যে আমাদের সমাজে একটা কুসংস্কার আছে যে দ্বারা সে পেঁচায় হাড় ভেঙে ফেলায়, এই যে আমি গলায় পেঁচ দিয়ে ছেড়ে দিলাম, দেখেন ওর ভিতরে এরকম শক্তি নাই যে আমার এরকম মোটা একটা হাড় ভাঙবো। ওর মধ্যে আছে চিকন চিকন মাছের মতো কাটা, ওই কাটা দিয়ে কীভাবে এরকম মোটা একটা হাড় ভাঙা সম্ভব? এটা মানুষের আজব গুজব একটা গল্প। এই যে গ্রামে যারা হাটে বাজারে তাবিজ বিক্রি করে সাপুরেরা, ওরা মানুষের ভিতরে এই আতঙ্ক ভয়গুলো দিয়ে রাখে। আরিফ ভাই বলছিলেন যে এটা নির্বিষ সাপ, আপনাকে বিশ্বাস করে এখানে আসছি। পাশাপাশি গামছা কাজল ভাই আছেন, তিনি আমারও দীর্ঘদিনের একজন চেনা মানুষ, তার উপরে আমি নির্ভর করতে পারি। ভাইও বলছেন যে এটি নির্বিষ সাপ। কাজল ভাই, দাঁড়ার সাপকে নিতে পারবো? আচ্ছা, তাহলে আমি আপনার যেই কোনো জায়গায় ধরেন, যে এই যেই কোনো মোড়ে ধরেন, কিন্তু জোরে চাপ দিয়েন না। আচ্ছা আচ্ছা, কামড় দেবেন? হালকা আলতো ভাবে ধরেন। হ্যাঁ হ্যাঁ। দুনিয়াতে যা কিছু ভয় পাই মানে প্রাণীর মধ্যে, তার মধ্যে সাপ একটি অন্যতম। কিন্তু আজ এখানে এসে কাজল ভাই তারপরে আরিফ ভাইয়ের যে কথায় আমি আশ্বস্ত হয়ে এই সাপটি হাতে নিলাম। এটিকে বলা হয় হচ্ছে, আমার একটু এখনও ভয় লাগছে, ভয় পুরোপুরি কাটছে তা না, এটিকে বলা হয় হচ্ছে যে কৃষকের বন্ধু। এই সাপ মূলত প্রতি বছর প্রচুর পরিমাণে ইঁদুর খেয়ে আমাদের কৃষি জমিতে যে ফসল আছে সেই ফসল রক্ষা করে। এই সাপকে আমিও যতবার দেখেছি আমার খুব ভয় লেগেছে, কিন্তু আজ তাদের কথায় আমি আশ্বস্ত হয়ে আমার ভয়টা কেটে গেল। পাশাপাশি ভাই বলছিলেন যে এই সাপ হচ্ছে কৃষকের যেমন বন্ধু, আমার কাছে আরিফ ভাইয়ের কথা শুনে মনে হলো এটা ওঝারও বন্ধু, তাই না? কারণ এই সাপ না থাকলে তো ওঝার ব্যবসা থাকতো না। না 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 না, হ্যাঁ না,
আচ্ছা আরিফ ভাই, অনেকে বলে যে এই সাপ নাকি যে লেজে নাকি এদের কাটা থাকে, আমি তো এর কোনো কাটা পাচ্ছি না আসলে। এদিকে আসো মামা, দেখো। এখন এটা তো আমার উদ্ধার করার পরের ভিডিও, আপনাকে যদি সরাসরি উদ্ধার করার সময় দেখাইতে পারতাম হ্যাঁ। তাহলে উপযুক্ত প্রমাণ থাকতো। হ্যাঁ আমার উদ্ধার করা যে ভিডিও আছে ওগুলো সবাই দেখবেন, 100 বলেই ছবি ফেসবুক পেজ এবং 100 বলেই ছবি ইউটিউব চ্যানেল, হ্যাঁ। ওখানে সরাসরি সাপ উদ্ধার করার সময় এভাবে দেখাই দিই, নেজে কোনো কাটা নাই, নাভিতে কাটা নাই। আমি অনেক ভিডিওতে কামড় নিয়েও দেখাইছি, এই যে দেখেন নাভি। অনেকে আবার এখন বলতে পারে যে উদ্ধার করার পরে হয়তো কাটা ভেঙে ফেলাইছে। না না, এখানে তো কোনো আহতর কোনো জায়গা নাই। এই যে নাভি, এখানে কোনো কাটা নাই। আচ্ছা, এইগুলো তাহলে মানুষ এত ভয় পাওয়ার কারণ কি ভাই আসলে? সাপ নামটাই তো ভাই আতঙ্ক, সাপ নামটাই তো ভয়। এখন বলছিলাম যে গরিবের বন্ধু, কৃষকের বন্ধু, হ্যাঁ হ্যাঁ, সেটা কিভাবে বলি? দেখুন একদম আমার কাছে কেমন ভাবে রয়েছে, ভয় লাগছে। তবু আসলে আমি কিন্তু সত্যিই বলছি, আমি সাপ দেখে খুবই ভয় পাই। কিন্তু আজ এই জনসচেতনতায় দারাস সাপ যেহেতু আমাদের কৃষকদের বন্ধু, আমরা সাপ মেরে আমাদের পরিবেশকে বিপন্ন করছি, পাশাপাশি হচ্ছে আমরা প্রচুর পরিমাণে কীটনাশক দিচ্ছি, সেই কীটনাশক থেকে মৌমাছি পর্যন্ত শেষ হয়ে গেছে, যেখানে আমাদের এখন পরাগায়ন করতে কিন্তু নিজেদেরকে নানা ধরনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এভাবে যদি আমরা সাপও শেষ করে ফেলি তাহলে কিন্তু আমাদের কৃষি জমিতে যে উপকারী পোকাগুলো রয়েছে সেগুলোও কিন্তু একটা সময় ধ্বংস হয়ে যাবে, এবং যেসব ক্ষতিকর পোকা রয়েছে এগুলো কিন্তু ভরে যাবে। এই সাপ নিয়ে আমার দীর্ঘদিনের যে একটা ভয় ছিল, ভীতি ছিল, সাপ নিয়ে অনেক ধরনের মিথ্যা কথা, মিথ্যা প্রচারণা আমার জানতাম, আজ এখানে এসে আমার সেই ভুলটি ভাঙলো। সত্যি এই অভিজ্ঞতা অন্যরকম। তবে ভাই আমি শুনি যে সাপের গা নাকি ঠান্ডা, হিম শীতল, কিন্তু এই সাপ তো অনেক গরম লাগছে। ভাই গরম লাগছে, এখন তো এখানে রোদ্রের মধ্যে। আচ্ছা আচ্ছা, সাপ এমনিতে ঠান্ডা থাকে না? হ্যাঁ, দেখুন এই সাপ আজকে গলায় নিলাম, মানে ভয় একদম কেটে গেছে। ভয় বলতে যে জিনিস, কিন্তু এই সাপ এই যে হাতের কাছে আসছে একটু ভয় লাগে আসলে, প্রথমবার তো। আচ্ছা ভাই বলতেছিলেন, তাহলে আপনি এই সাপের এখানে এই পেশায় আসলেন কিভাবে, আরেকবার যদি একটু বলতেন আমাকে। ওই যে আমার ভাই মারা গেছে, হ্যাঁ, হ্যাঁ। ছোট ভাই, হ্যাঁ দুইটা বন্ধু মারা গেছে, হ্যাঁ পাড়া প্রতিবেশী এক বড় স্বাস্থ্য বোন মারা গেছে। হ্যাঁ। এরা মারা যাওয়ার কারণেই আমার মূলত এই লাইনে আসা। হ্যাঁ। সাপ থেকে কিভাবে মানুষকে সচেতন করা যায়, সাপের কামড় থেকে কিভাবে মানুষকে রক্ষা করা যায়, হ্যাঁ। কাউকে সাপে কামড় দিলে তার জীবন কিভাবে আবার বাঁচানো যায়, তখন থেকে আমার এই ইচ্ছা আগ্রহ জাগছে। তখন থেকে আমি এই সাপের উপরে রিসার্চ শুরু করছি। আপনি প্রথম জীবনে যে সাপটি ধরছিলেন সেই সাপটি কি সাপ? প্রথম জীবনের ধরছিলাম গোকরা সাপ, দ্বিতীয়টা রাসেলস ভাইপার, তৃতীয়টাও রাসেলস ভাইপার, চতুর্থটাও রাসেলস ভাইপার। তো এই সাপগুলো তখন কোনো প্রশিক্ষণ না? না, কোনো প্রশিক্ষণ না। এটা কেমনে মানে এই দুঃসাহস কিভাবে আপনি করলেন? এই দুঃসাহস করলাম যে এই যে বললাম ভাই মারা গেছে, পাড়া প্রতিবেশী বন্ধু মারা গেছে দুইটা, এবং এক স্বাস্থ্য বোন, বড় স্বাস্থ্য বোন পাড়া প্রতিবেশী মারা গেছে। এরপরের থেকে আমার ভিতরে মাথায় ঢুকছে যে কোন সাপের বিষ নাই, কোন সাপের বিষ আছে, এটা আমার রিসার্চ করতে হবে। ওঝারা এদেরকে বাঁচাইতে কেন ওঝারা পারলো না বাঁচাইতে, আর অন্য অন্য রোগী গেলে তাদের বাঁচাইতে পারে কেন। তখন থেকে আমার যেই সাপ পাই সেটার উপরে রিসার্চ শুরু করি। এটা দাঁত কতটুক, এটা কামড় দিলে বিষ কতটুক, বিষ বাইর আমার হাতে যে সাপটা, এটার দাঁত কেমন, কত বড়? এটা তার বোয়াল মাছের মতো 6 পাটি। ছোট ছোট বোয়াল মাছের যেরকম গালের মধ্যে 6 পাটি দাঁত আছে, কাইকলা মাছের ওরকম কাইকলা মাছের মতো সবার দাঁত। আচ্ছা আচ্ছা, আর যেগুলো বিষধর খুব, ওগুলোকে সামনে দুইটা বড়? সামনে দুইটা বড়। তখন ওদের এই মৃত্যুর কারণ হয়ে দাঁড়াইলো আমার এই সাপ উদ্ধার করা, এবং কিভাবে সাপ থেকে সচেতন করা যায় ধরা শুরু করলাম, প্লাস কোনটার বিষ দাঁত আছে, কোনটার বিষ দাঁত নাই, সেইভাবে আমি শুরু করলাম। একটা ইঁদুরে প্রতিদিন 200 ধান গাছ কাটা ক্ষমতা রাখে। কত? সর্বোচ্চ 200 ধান গাছ কাটা ক্ষমতা ইঁদুরের আছে। আর এরকম একটা দারাস সাপের বছরে সর্বোচ্চ 1200 ইঁদুর খাওয়ার চাহিদা আছে। 1200। এখনো যদি 1200 না পায়, যদি 100 পায় 100 খাবে, 50টা পাইলে 50টা খাবে, বাকিটা ইঁদুর খাবে, ব্যাং খাবে, মাছ, তারে পাখির বাচ্চা, পাখির ডিম, এগুলা খেয়ে ওর জীবন বাঁচায় রাখে। তো এই 1200 ইঁদুর বা 1000 ইঁদুর যদি চকের থেকে ফসল ক্ষেত থেকে খায়, তাহলে ওই ইঁদুরে তো ফসল কাইটে নষ্ট করতো। এখন সেই ইঁদুরটা যদি এই সাপে খাইয়া কমাই রাখে, তাহলে কি কৃষকের কি পরিমাণ ফসল বাঁচতেছে? প্রচুর পরিমাণে। তাহলে সেই হিসাবে কি কৃষকের বন্ধু হয় না এটা? হ্যাঁ অবশ্যই। যে ইঁদুরে ফসল নষ্ট করতো সেই ইঁদুরকে খাইয়ে কমাই রাখে। এরকম রেকর্ড নাই কিন্তু এটা ঘরের মধ্যে বাসা বানাইছে,
ঘরের মধ্যে এসে কাউকে আক্রমণ করছে খুব কম। আর একটা গল্প আছে, দাঁড়ায় সাপে গাভীর দুধ খায়। আসলে কি সাপের দুধ খায়? এখন সাপ, হ্যাঁ বলে, এই পাবলিক আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখবেন তাদের কাছে প্রশ্নটা রাখি, আপনার আমার ঠোঁট আছে এবং জিহ্বা আছে, হ্যাঁ, আমরা শোষণ দিয়ে খাইতে পারি কিছু, ওর কি এরকম ঠোঁট আছে যে শোষণ দিবে? না। ওর এরকম জিহ্বা আছে যে জিহ্বাটা ধরে শোষণ দিবে? তাহলে কিভাবে এটা সম্ভব? এটা সাধারণ জ্ঞান খাটাইলেই হয়। আচ্ছা, আরেকটা জিনিস আমি যতটুকু জানি ছোটবেলা থেকে, সাপ হচ্ছে মাংসাশী। হ্যাঁ, মাংস- সাপ মাংসাশী প্রাণী। সাপ মানে ও শুধুমাত্র এই ধরেন যে ইঁদুর, তারপরে ব্যাঙ, এগুলো খেয়ে বেঁচে থাকে। ওকে যদি জোর করে দুধ খাওয়াইও দেই, হ্যাঁ, হ্যাঁ, মনে করেন আমি ওর গলার মধ্যে পাইপ ঢুকাই, পাইপ দিয়ে দুধ দিয়ে দিলাম অথবা সিরিঞ্জ দিয়ে ঢুকাই দিলাম, কিছুক্ষণের মধ্যে বমি করে ফেলাই দিবে। কারণ ওর মধ্যে দুধ হজম করার মতো কোনো পার্টসপাতি সিস্টেম নাই। আপনার ভিতরে আমার ভিতরে পার্টসপাতি আছে যে এটা দুধ হজম করবে, আচ্ছা, এটা এর ভিতরে এরকম পার্টসপাতি নাই যে দুধ খেয়ে হজম করবে। আচ্ছা, আমি রাখেন। রাখেন রাখেন। হ্যাঁ, হ্যাঁ, এখন তাহলে প্রশ্ন রাখতে পারেন অনেকে যে আমরা যে গরুর ঘরে দাঁড়ায় সাপ দেখি বা পাও পেঁচাই ধরছে এরকম দেখি, এর কারণ কি? হ্যাঁ, হ্যাঁ, ওই ওই ঘরের মধ্যে গেছিল ইঁদুর। হ্যাঁ, গরুর ঘরে কিন্তু যখন গরুকে খাবার দেয় কুড়া ভুসি, ওখানে কিন্তু কিছু কুড়া ভুসি সাইড দিয়ে পড়ে থাকে। হ্যাঁ। ওই পড়া খাবারগুলো ইঁদুরে যখন খাইতে গেছে, ওই ইঁদুরটা খাওয়ার জন্য আবার এই সাপ ঢুকে গেছে। এই জন্য এই দাঁড়ার সাপকে বদনাম শুরু করছে। গরুতে লাফালাফি করছে, ওই লাফালাফি দেখে ও পাও পেঁচ দিয়ে ধরছে বা যে কোনো জায়গায় খাবলা মেরে দিছে, কামড় দিয়ে দিছে। এই যে এখান থেকে ওর নামে একটা বদনাম আছে। এটা আসলে খুব ঠান্ডা প্রকৃতির একটা সাপ। না, আমি দেখতেছি আসলে আপনি নিজে তখন বুঝতেছেন। শো শো শব্দ করে, ভয় দেখায়, কিন্তু কামড় দেয় না, অ্যাটাক করে না। তাহলে এই দাঁড়ার সাপটার বদনাম করে কিভাবে মানুষ, দেখেন এটা কি আসলে ঠিক? না, সত্যিই ঠিক না। আর আমি যে কথাগুলো বললাম এর সাথে আপনারা জ্ঞান খাটাই দেখেন। ঠিক আছে, এগুলো ঢুকান। হ্যাঁ, ওই সাপুরিয়ার হাট বাজারে যাই বলে যে যে আচ্ছা, আমি এটা ঢুকাই। হ্যাঁ, রাখেন। এই দেখুন এখানে এই যে উক রয়েছে, পেয়ার সাথে সাথে এই যে চলে গেল। আমি নিজেও আজকে সাপুরে হয়ে গেলাম। ভাই এটা ভুল বললেন কিন্তু, সাপুরিয়ান আমরা। আচ্ছা, আমরা সাপ উদ্ধারকারী। সাপুরিয়াদের কাজ হচ্ছে বিন বাজানো, করি চালান দেওয়া, হাটে বাজারে তাবিজ বিক্রি করা, তারা হচ্ছে সাপুরিয়া। আচ্ছা, আর আমরা কিন্তু রেস্কিউয়ার, হ্যাঁ, সাপ উদ্ধারকারী। আমরা কিন্তু হাটে বাজারে সাপ খেলা করি না। এই যে আমার সামনে যেটা আছে, এটা তো আবার অনেক বিষয়দার, তাই না? হ্যাঁ। সাপ কি পরিমাণ জমা হলে ছাড়েন, নাকি বাড়িতে রেখে দেন? না, বাড়িতে রেখে দিনে দেখা গেছে আমার রাখার যে পাত্রগুলো আছে, পাত্রগুলো যখন লোড হয়ে যায়, রাখার আর জায়গা থাকে না, তখন আমি দূরে জঙ্গলে, চর অঞ্চলে যেখানে মানুষের কোনো বসতি নেই সেখানে নিয়ে ছেড়ে দিই। কিন্তু এটা আমি কোনো ভিডিও প্রমাণ রাখি না। এই জন্যে প্রমাণ রাখলে সেখানে যাবার পাবলিক দেখা যাচ্ছে ঘাস টাস কাটতে যায়, মেরে ফেলাইতে পারে। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। মানে একদম নিভৃত চরে, এই তো। হ্যাঁ, আজকেও কয়েকটা ছেড়ে দিব। ছাড়বেন না? হ্যাঁ, বুঝতে আজকে হচ্ছে আপনার আজকেও 5টা অবমুক্ত করার নিয়ত আছে। বুঝতে পারছি। আরিফ ভাই যেমন সাপ উদ্ধার করার পাশাপাশি মানুষকে সচেতন করছেন, তেমনি তারও অনেক আগে থেকে এই অঞ্চলের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে যাচ্ছেন সাংবাদিক গামছা কাজল ভাই। আপনি তো ভাইয়ের সাথে অনেক দিন সাপ উদ্ধারে ছিলেন এবং পাশাপাশি সাপ নিজে উদ্ধার করেন। আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে। স্বাভাবিকভাবে ধরেন যে আমরা শুনি না যে এই যে সাপ খেলা দেখায়, ধরেন যে বিন বাজিয়ে, আসলে এই ক্ষেত্রে আসলে কি কাজ করে? সাপ কি শোনে, কানে শোনে? না না না, সাপ তো আপনার যেটা হয় যে যখন ওর পাশে আশেপাশে মুভমেন্ট হয়, এই মুভমেন্টটাকে ও ধরে। ওর যে স্নায়ু আছে, স্নায়ু শক্তিটা ওর বেশি। আচ্ছা, আচ্ছা, এইটা দিয়ে ওর মুভমেন্টটা ধরে এবং সেই অনুযায়ী ওর টার্গেট থাকে যে এই মুভমেন্টটা এই দিকে, সেই অনুযায়ী ওর টার্গেটটা থাকে, এই আর কিছুই না। আর আমরা অনেক সময় ছোটবেলায় শুনতাম যে এই যে সাপ প্রতিশোধ নেয়। একটা সাপ কথার কথা কেউ যদি মেরে ফেলে, তার বাবাকে মেরে ফেললে বা স্ত্রীকে মেরে ফেললে তার স্বামী প্রতিশোধ নেয়, মানে এই ধরনের ব্যাপারগুলো কি আসলে আছে? না না না, এখানে একটা মজার একটা বিষয় আছে। সেটা হচ্ছে যখন নাকি সাপদের মিলনের সময়টা হয়, অর্থাৎ মিটিং যে পিরিয়ডটা হয়, তখন একটা মাদি সাপের সাথে, যে কোনো সাপের ক্ষেত্রেই মাদি সাপের সাথে মেলামেশা করার জন্য পুরুষ সাপ ওর শরীর থেকে এক ধরনের, মাদি সাপটা যখন মেলার উপযোগী হয় তখন সে একটা ঘ্রাণ নিঃসৃত হয় তার শরীর থেকে, এবং ওই ঘ্রাণটা শুধুমাত্র ওই গোত্রের পুরুষ সাপগুলোই টের পায়। আচ্ছা, আচ্ছা, তখন আশেপাশের যত পুরুষ সাপ আসে সব ওর কাছে আসলে পরে হয় কি, তখন আরও ইচ্ছা করেই ওর কাছে আসতে পারবে না কেউ, তখন ওই সবকটা পুরুষের সাথে ফাইট হয়।
আপনারা দেখেন অনেক সময় যে ভিডিও দেখেন যে নাগডাগিনীর প্রেম বা দুইটা সাপের বাইট দেখা মানে মিলন দেখায়, এটা কিন্তু আসলে মিলন না, এটা হচ্ছে মূলত ওদের দুজনের দ্বন্দ্ব এবং এই আধিপত্যের দ্বন্দ্ব। আমরা যে দ্বন্দ্বটা আমাদের ভিতরে, সেই মানুষের ভিতরে যেমন একটা দ্বন্দ্ব রয়েছে না, হ্যাঁ ওদের ভিতরে সেই আধিপত্যের দ্বন্দ্ব রয়েছে। এবং এই এমন আছে যেমন আপনার চিলাপোড়া সাপ আমরা যেটা বলি চিল্লা সাপ বলি, এমন আছে যে এমন হয় এতগুলা সাপ আসে যে একটা ফুটবলের মতন ওরা পেঁচে যায় যুদ্ধ করতে করতে একটার সাথে আরেকটা, আচ্ছা এরকম রেকর্ডও আছে। তো এক্ষেত্রে আপনার যেটা হয় ওই দেখা যাচ্ছে যে একটা দুইটা পুরুষ সাপ আসছিল, হ্যাঁ হয়তো কোনো কারণে একটা সাপ মারা পড়ে গেছে, ওই সাপটা রয়ে গেছে ওইখানে, বা ওই মেয়ে সাপটা রয়ে গেছে, পুরুষ সাপটা মেরে ফেলছে মিলনের সময় এক জায়গায় ছিল। হ্যাঁ তখনই পরের দিন দেখা গেছে ওই সাপটা দেখছে, হ্যাঁ। ভয় পাইছে। এই মানে গত বছর একটা ঘটনা বলি আপনাকে, মাথাভাঙায় তো এরকম একটা ঘটনা ঘটলো যে আগের দিন সাপ দেখছে, তারা জোড়া সাপ দেখছে, হুম। দুইটা সাপ এক জায়গায়, সেটা হচ্ছে কালাস, রাতের বেলায় ঘরের ভিতরে পাইছে। এরপরে তারা আর পাইল না খুঁজে সাপটা, হুম। না পাওয়াতে পরের দিন হচ্ছে একটা সাপ মারা পড়ে। হুম। একটা সাপ মারা পড়লে হয় কি, এরপরে আবার তার একদিন পর ওই খাটের নিচে আবার ওই সাপটা দেখা যায়, আরেকটা সাপ দেখা যায়। তখন তারা ধারণা করে এবং আমাকে খবর দেয় যে ভাই এরকম সাপ যার একটা আসছে, কামড় দেওয়ার জন্য আসছে, প্রতিশোধ নিতে আসছে। প্রতিশোধ নিতে আসছে। তখন তাদের আমি যা বললাম যে নিশ্চয়ই ঘটনাটা এরকম না, এবং ওই সময়টা ছিল আপনার বোধহয় নভেম্বর ডিসেম্বর এরকম সময়টা হবে। ওই সময়টা হচ্ছে কালাসের মিটিং পিরিয়ড, মানে ওদের প্রজননের যে মৌসুমটা আসে সেই সময়টা। ওই সময়টা হয়তো ওই স্ত্রী কালাসের জন্য কোনো পুরুষ কালাস এসেছিল, এবং ওইভাবে যে কোনোভাবে হোক আশেপাশে ছিল আর কি, যে কোনো একটা সাপ মারা যাওয়ার পরে ওই সাপটা ছিল। এই হয়েছে ঘটনাটা। আচ্ছা, আপনি কালাস তো প্রসঙ্গে আসলো, তাহলে আপনি মাঝে মধ্যে আমাকে বলেন যে ভাই এখন যেমন রাসেলস ভাইপার খুব আতঙ্ক ছড়ালো, সামনে হয়তো এই কালাসই সবচেয়ে বড় আতঙ্ক হবে। কালাস নিয়ে একটু আপনার মুখ থেকে শুনি। আমরা তো আরিফ ভাইয়ের কাছ থেকে শুনি, পাশাপাশি আরিফ ভাই মাঠে থাকেন, আপনি মাঠেও থাকেন, পাশাপাশি এটা নিয়ে পড়াশোনা করেন, দেশের অভিজ্ঞদের সাথে কথা বলেন। কালাস নিয়ে সামনে আতঙ্ক বা কিসের জন্য কালাস এত আপনার কাছে মনে হয় যে না কালাস বিপজ্জনক হয়ে উঠবে? আমি যেটা দেখেছি আপনার এই বিশেষ করে আরিফের সাথে মেশার পরেই এই বিষয়টা আমার বেশি নজরে আসছে। আমাদের চরভদ্রাসনে হচ্ছে আপনার 20 সালে আমি প্রথম কালাসের দেখা পাই। এরপরে হচ্ছে ওইভাবে দেখা না গেলেও সদরপুর, অর্থাৎ এই সদরপুর রেঞ্জে কিন্তু প্রচুর পরিমাণে কালাস রয়েছে। আচ্ছা আচ্ছা। আর সম্প্রতি গত বছরের যে আমার হিসাব যা দেখছি, তাতে আপনার আমার চরভদ্রাসনের বিভিন্ন গ্রামে কিন্তু এই কালাস সাপটা ছড়াই গেছে। আচ্ছা আর এই কালাসটা হচ্ছে এমন একটা সাপ যে হচ্ছে আপনার দিনের বেলা একে আপনি খুঁজে পাবেন না, আচ্ছা আচ্ছা। কিন্তু রাত্রিবেলা কিন্তু আপনার এই সাপটা যে কামড় দেয়, এবং আপনি শুয়ে আছেন, হ্যাঁ। ও আপনার বিছনার ভিতরে ঢুকে যাবে। এবং ওরা যায় মূলত উষ্ণতার জন্য, মানে শীতে কাবু ওরা খুব, ওই উষ্ণতার জন্য যায় এবং মানুষটা ঘুমে থাকে, টের পায় না, নড়াচড়া দিলে কামড় মেরে দেয়। আর কালাসের তো ধর্ম সবাই জানে, কালাস তো যেটা যে কামড় দেওয়ার পর বোঝার কায়দা নাই যে মানুষটা সাপে মানে আক্রান্ত হয়েছে, সাপের কামড়ের দ্বারা আক্রান্ত হয়েছে। কেন বিষ ক্রিয়া? না না, বিষক্রিয়া হবে 4 ঘন্টা পর। আর 4 ঘন্টা পরে যখন বিষক্রিয়া হবে তখন খুব টাফ তাকে সেভ করা। অর্থাৎ কালাস সাপে কামড় দিছে এইটা যদি না দেখে, সাপ না দেখে, তাহলে নিশ্চিত হওয়া কঠিন। কারণ যে সমস্যাটা হবে আপনার 4 ঘন্টা পরে যায় তার পেটে ব্যথা হবে, মানে সঙ্গত কারণে রাত দুপুরকালে যদি কারো পেটে ব্যথা হয় চিন্তা করে যে গ্যাসের সমস্যা। হ্যাঁ হ্যাঁ, এটা তো আমরা তাই মনে করি, কিন্তু আসলে তা না। অনেক সময় এই সাপের কামড়ে এই প্রক্রিয়াটা ঘটে, মানে সমস্যাটা হয়, এবং পরবর্তীতে তার ওই যে এটা তো নিউরোটক্সিন, এই গোকরার যে বিষ, কালাসের বিষ সেম, হ্যাঁ, কিন্তু উপসর্গটা দেখা দেয় আপনার 4 ঘন্টা পরে গিয়ে। গোকরাটা যেমন আপনার কামড় দেওয়ার মোটামুটি 15-20 মিনিটের ভিতরে শুরু হয়, কিন্তু কালাসটা শুরু হয়ে যায় হচ্ছে আপনার কমপক্ষে 4 ঘন্টা পর, 3 থেকে 4 ঘন্টা পরে। মানে জলাতঙ্ক রোগের মতো যখন উপসর্গ দেখা যাবে তখন আর তাকে ফিরিয়ে আনা যাবে না। খুব টাফ, হয়তো বা কখনো কখনো রিকভারি হয়, কিন্তু খুব টাফ। আর একটা বিষয়, তাহলে এই কালাস থেকে মুক্তির একটা উপায় বলেন। মুক্তি আসলে সচেতনতা, আর কিছুই না। আর রাতে মশারি টাঙায় ঘুমানো, এর আচ্ছা, কোনো বিকল্প নাই। রাতে মশারি, মশারির কোনো বিকল্প নাই। তাহলে মশারি তো শুধু সাপ থেকেই না, আমরা যে বিষাক্ত মশার কয়েল জ্বালাই, হ্যাঁ নিজেদের শ্বাসতন্ত্র হ্যাঁ, এই অভ্যাসটা ক্ষতি আমাদের করতে করা উচিত। মশারি টাঙানোর অভ্যাসটা করা উচিত সবারই, অন্তত কয়েল না জ্বালায় মশারি যদি টাঙানোর অভ্যাস হয়। দুইটা বিষয়, যেটা সাপের মানে আক্রমণ থেকে রক্ষা পাওয়া গেল, আরেকটা হচ্ছে আপনার যে কয়েলের যে বিষাক্ত ধোঁয়া আছে, সেই ধোঁয়া থেকে আমরা রক্ষা পেলাম আর কি। এই দেখো আমার পা জেনে যাচ্ছে, এই যে ওর মুভমেন্ট, হ্যাঁ, এই যে ওর যে মুভমেন্ট না,
গুকরা সাপের ক্ষেত্রে এটা হচ্ছে বাচ্চা গুকরা সাপ, এটা ফলস বাইট খুবই কম, এটা খুব ভয়াবহ হয়। এটা কামড় দিলে প্রায় এটা সবলেই বিষ ঢেলে দেয়। আর বড় গুকরা যেগুলো এগুলো সব সবলে বিষ দেয় না। আচ্ছা আচ্ছা, মানে বড় চেয়ে ছোট আরো বেশি বিপজ্জনক। ছোটটা বেশি বিপজ্জনক। এটার বিষ আসে। আচ্ছা, একটা কথা আমরা শুনি যে সাপের কোনো জাত নাই, বড় সাপও যা ছোট সাপও তা। না না, ছোটটা বিষ নিয়ন্ত্রণ করতে পারে না, আচ্ছা আচ্ছা আর বড়টা বিষ নিয়ন্ত্রণ করতে পারে। আচ্ছা, অর্থাৎ আমাদের যে কথা বলি যে ছোট সাপকে আমরা একটু বেশি মানে সমান ভয় দেখাই, কিন্তু আসলে ছোট সাপ আরো বেশি বিপজ্জনক, এই তো? বেশি বিপজ্জনক, যেহেতু বিষ নিয়ন্ত্রণ রাখতে পারে না, কামড় দিলে বিষ ঢেলে আর দেয়। একটা সাপ ধরেন ডিম থেকে বের হওয়ার হুম। কতদিন পরে শরীরে বিষ আসে? সাথে সাথে ওর জন্ম নেই বিষ নিয়ে। আচ্ছা আচ্ছা, মানে ধরেন যে এতটুকু সাপ তৈরি, ডিম থেকে ফুটাই কামড় দিলে বিষ চলে আসবে, মানে তখনও মানুষ মারা যাবে? মারা যাবে। মারা যাবে যাবে, সঠিক চিকিৎসা না নিলে মারা যাবে। মানে একদম ডিম থেকে বের হওয়ার পরেই? হ্যাঁ। খুবই বিপজ্জনক। আমি ভাবতাম যে হয়তো সাপ একটু বয়স্ক হলে হয়তো বিষ আসে। যে কাজল ভাই বলছেন একদম ডিম থেকে নিঃশ্বাস আমি এগুলো অনেকগুলো চেক করে দেখছি। কারো ঘরের থেকে যখন 20টা 30টা 40টা 50টা পর্যন্ত বাচ্চা উঠেছি, ওগুলো বাড়িতে আইনে আমি এরকম ব্যাগের উপরে বাইট করাই দেখছি, আচ্ছা আচ্ছা, তখন তো বিষ আসে। বিষ আসে। যা হোক, আমরা শেষ করব। শেষ করার সময় আপনি মানুষের জন্য সচেতনতামূলক আমাদেরকে কিছু বলেন, যে আসলে যারা দেখবে, এত সময় মানুষ সাপের কথা শুনলো, তারপরেও আরো কিছু সচেতনতামূলক কথা বলেন যেটা দিয়ে আসলে মানুষের উপকার হবে। আচ্ছা মানুষ সাপ নিয়ে যত প্রচলিত ভুল ধারণা আছে সেটা মানুষের ভাঙবে। আচ্ছা, সচেতনমূলক হচ্ছে এখন যারা ফসল খেতে চাষবাস করে তারা সেফটি জুতা গামবোট ব্যবহার করবেন, তাতে কিছু নিরাপদ সেফটি হবে। এবং গরমের দিনে অতিরিক্ত রাস্তা দেয়া যখন হাঁটাচলা করেন অবশ্যই হাতে টর্চ লাইট ব্যবহার করবেন। আচ্ছা, এর কারণ এই সাপগুলা কিন্তু রাত্রে ইঁদুর খাওয়ার জন্য বের হয়, ব্যাঙ খাওয়ার জন্য বের হয়। হ্যাঁ। দেখা গেছে তখন রাস্তা আপনি ওভারটেক করতেছেন, আপনার পায়ের নিচে সাপ ওভারটেক করতেছে, পাড়া লাগছে তো মেরে দিছে কামড়। এই জন্য সবসময় মোবাইলের ফ্ল্যাশ অথবা টর্চ লাইট ব্যবহার করবেন। আর সারা জীবন যতদিন বেঁচে থাকেন সবাই অবশ্যই মশারি টানায় ঘুমাবেন। মশারি টানায় ঘুমানো সুন্নত। মশা মাছি অন্য অন্য পোকামাকড় থেকে বাঁচতে পারবেন এবং সাপের হাত থেকেও বাঁচতে পারবেন। আচ্ছা। আর কামড় দেওয়ার পরে? কামড় দেওয়ার পরে কেউ কোনো টাইম লস না করে যত দ্রুত সম্ভব সরকারি মেডিকেলে চলে যাবেন। এটা কিন্তু বেসরকারি মেডিকেলে ভ্যাকসিন পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা, একমাত্র সরকারি সম্পত্তিটা, এই জন্য সরকারি মেডিকেলে চলে যাবেন। তাই আমি অনেক সময় বলে থাকি 90 মিনিটের মধ্যে 1 ডোজ ভ্যাকসিন নিলে বাঁচে। তো সেই ক্ষেত্রে বলবো যে 90 মিনিট টাইমের কেউ অপেক্ষা করবেন না। আপনি পারেন তো আধা ঘন্টায় চলে যাবেন, 20 মিনিটে চলে যাবেন। যত দ্রুত যাওয়া যাবে তত রোগীর জন্য উপকার। আর যত দেরি হবে তত রোগীর সিমটম খারাপ হবে, ওর কন্ডিশন খারাপ হবে, ভ্যাকসিন বেশি লাগবে। তাই শুধু শুধু ভ্যাকসিন বেশি লাগানোর দরকারটা কি? মানে এর ফাঁকে তো ধরেন যে আমাদের ভেতরের অর্গান নষ্ট হয়ে যায়, কিডনি ড্যামেজ হইতে থাকে, এই জন্য তো ভ্যাকসিন বেশি লাগে। আচ্ছা, আর একটা কথা হয়েছে, সাপে কামড় দিলে আমি কাউকে বাঁধন দিতে নিষেধ করি। আচ্ছা আচ্ছা, সারা জীবন তো আমরা পরীক্ষায় পড়ছি যে এখানে ডোর বাঁধতে হবে। হ্যাঁ, ডোর বাঁধতে হবে। এখন আপনার কি জানা আছে পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত সেকেন্ডে রক্ত কতবার আপ ডাউন করে? আমাদের সেকেন্ডে হচ্ছে যে পালস হচ্ছে 60 সম্ভবত, না কাজল ভাই? আমাদের 60 হচ্ছে আমাদের পালস, অর্থাৎ 60 বার চলাফেরা করে। তাহলে সেকেন্ডে পায়ের তালু থেকে মাথার চান্দি পর্যন্ত 60 বার রক্ত আপ ডাউন করে। হ্যাঁ। তো 60 বার যদি আপ ডাউন করে, তো এখানে কামড় দেওয়ার সাথে সাথে তো আপনার দড়ির কাছে গুছাইতে তো 2-1 মিনিট লাগে। হ্যাঁ। তো এতক্ষণে কতবার রক্ত আপ ডাউন করছে, এর সাথে কি বিষ মিশে গেছে না শরীরে? হ্যাঁ, অবশ্যই। তাহলে বানলে এখন কি হবে? বানলে এখন আরও আবার আপনার জীবন ঝুঁকিতে থাকবে বেশি। এই বান দেওয়ার কারণে এখানে রক্ত চলাচল যখন কানেকশন বন্ধ হয়ে যাবে, তখন এখানে যে বিষটা থাকে এই বিষটার থেকে অন্য রক্তের সাথে চলাফেরা করতে পারে না। তখন এই বিষের রক্তটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে গেলে তখন ডাক্তারে যদি ওটা পরীক্ষা করে পায় যে রক্ত নষ্ট হয়ে গেছে, তখন ইমার্জেন্সি বলবে 10 ব্যাগ রক্ত ম্যানেজ করেন, রক্ত চেঞ্জ করে ফেলাইতে হবে। আচ্ছা আচ্ছা। আর পাশাপাশি এই যে অর্গানটা বাঁধলাম, এই অর্গানটা পচে যাওয়ার কোনো? হ্যাঁ, পচে যাবে, অঙ্গহানি হয়ে যাবে, প্যারালাইসিস হয়ে যাবে এবং ঘাও হয়ে যাবে। পরে দেখা গেছে এখান থেকে কাইটেও ফেলান লাগে। আমার এক বিয়ের কাটতে হয়েছে, এর পায়ে রাসেলস ভাইপারে কামড় দিয়েছিল। আমি চরভদ্রসন থেকে তাকে ট্রিটমেন্ট করে আনছি এবং তারই আপন চাচাকেও রাসেলস ভাইপারে কামড় দিছে। তার কোনো ডোর বাঁধতে দিয়ে নেই, তাকেও চরভদ্রসন হসপিটালতে পুরোপুরি কমপ্লিট করে নিয়ে আসছে। সুস্থ, এখন দুজনই সুস্থ। উনি শুধু এই ডোর বাঁধার কারণে আর টাইম লস করার কারণে পচা ধরে গেছে। পরে তার 10-15 দিন পরে আঙ্গুল অপারেশন করে কেটে ফেলানো লাগছে। আচ্ছা, সাপে কামড় দিলে আপনি ডোর বাঁধতে পারেন। ডোর বাঁধারও কিছু কৌশল আছে।
আর ডোর না বাঁধারও কৌশল আছে। ডোর না বাঁধলে আপনি নিউট্রাল থাকবেন, উত্তেজনা হবেন না, উত্তেজিত হবেন না, ছাটাছাটি পারবেন না। আপনার এখানে কামড় দিচ্ছে, আপনি এই জায়গাটা স্থির রাখেন, ঝাঁকি পারেন না, নিউট্রালে রেখে আপনি হাসপাতালে চলে যান, তাতে আপনার বাঁধ দিতে হবে না। যদিও বাঁধ দেন তাহলে হালকাভাবে বাঁধ দিতে হবে। রক্তের স্তর শরীরে কয়টা? একটা স্তর চামড়ার সাথে, একটা মাংসের সাথে, একটা রগের সাথে, এই তো রক্তের স্তরগুলো। আচ্ছা, আমি এত জানি না। হ্যাঁ, যাই হোক, শিখতেছি। আপনার রক্তের এখানে আমি প্রমাণ দিয়ে দিতেছি, আপনার রগের ভিতরে তো রক্ত আছে। হ্যাঁ, এই চামড়া হালকা একটু চিমটিতে উঠালে তো রক্ত আসবে, হ্যাঁ। এবং মাংস কাটলে ভিতর থেকে রক্ত আসে। তো এই কামড় দিলে তো বেশিরভাগ গোছের মধ্যেই, হ্যাঁ, আমাদের মাংসের ভিতরে বিষটা ঢুকে। হ্যাঁ। তাহলে আপনি বাঁধন দিলে হালকাভাবে যদি বাঁধন দেন, তাহলে মাংসের ইয়াটা বন্ধ হবে, মাংসের রক্তটা বন্ধ হবে, তার রগের রক্তটা চলাচল থাকবে। এইভাবে বাঁধন দিতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে যে আরো বেশি বিপদের ভয় থাকে, তার চেয়ে না দেওয়াই ভালো। তার চেয়ে না দেওয়াই ভালো। কামড় দিছে তো আপনি কোনো বাঁধন টাধন দিয়ে না, নিউট্রালে থেকে হাসপাতালে চলে যান। ঠিক আছে, অনেক আর ধন্যবাদ যার আরিফ ভাই। এক মিনিট, হ্যাঁ। যার যার এলাকাবর্তী সরকারি হসপিটালগুলো আছে, প্রত্যেকটি হসপিটালে ভ্যাকসিন রাখার জন্য আমি এই ভিডিওতে আবেদন জানাইতেছি। সারা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলাতে যেন এই ভ্যাকসিন দেয় সরকার, এবং স্টকে রাখে, সবসময় যেন সাপে কাটার সুচিকিৎসা মানুষ পায়। যাই হোক, ভাই অনেক ব্যস্ত মানুষ। এই সাপ শুধু উদ্ধার করাই তার কাজ না, এটি তার মূল পেশা নয়। কারণ এখান থেকে মানুষ খুব একটা তাকে টাকা পয়সা দেয়, বা সে এখান থেকে টাকা পয়সার জন্য এটা করে না। নিজের ভাইকে হারানোর পরে, ভাই শুরুতেই বলছিলেন ভাই হারানো, তারপর বন্ধু বান্ধব, আশেপাশের লোকজন হারানোর পরে তিনি যে একটা মনে কষ্ট পেয়েছিলেন, সেই কষ্ট নিজে যেভাবে শোকাতুর হয়েছিলেন, এই শোক যেন অন্য কাউকে বহন না করতে হয়, সেজন্য তিনি এই পেশায় এসেছিলেন, এই মহান পেশাতে। পাশাপাশি তিনি একজন ভালো দক্ষ টাইলস মিস্ত্রি, এই অঞ্চলে ব্যাপক সুনাম রয়েছে তার সমস্ত কাজ ফেলে আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য আপনার কাছে কৃতজ্ঞ। পাশাপাশি যারা দেখলেন এত সময়, আপনারাও নিশ্চয়ই উপকৃত হয়েছেন। আরিফ ভাইয়ের জন্য দোয়া করবেন, এতটা ঝুঁকি নিয়ে মানুষের উপকার করে যাচ্ছে। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে এইভাবে সুস্থ রাখেন, তাকে বিপদ আপদ থেকে হেফাজত করেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, আরিফ ভাই যখন সাপ উদ্ধার করেন, মাঝে মধ্যে তার নিজের পেজেও ভিডিও আপলোড করেন। তার পেজের নাম এক ছবলেই ছবি। সাপ নিয়ে আরও যারা জানতে চান, তার পেজে ঘুরে আসতে পারেন। সাপ নিয়ে অজানা বিষয়গুলো জেনে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এর বাইরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি জেনে জানাবো। এর পাশাপাশি যদি সরাসরি জানতে চান, তাহলে গামছা কাজল ভাই ও আরিফ ভাইয়ের পেজে নক দিয়ে জেনে নিতে পারেন।